নমস্কার। তো বন্ধুরা, আমি শান্তনু চলে এসেছি তোমাদের সবাইকে সুরেগিয়া চ্যানেলে আরেকবার স্বাগত জানাই। আজকে আমি নিয়ে চলে এসেছি ব্যঞ্জন বর্ণ অর্থাৎ হল বর্ণের উপর একটা ছোট্ট ভিডিও। এখানে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে যে হল বর্ণগুলোর মধ্যে বেশ কিছু সাদৃশ্য রয়েছে, অক্ষরগুলোর মধ্যে বেশ কিছু সাদৃশ্য রয়েছে লেখার সময়। তো সেইগুলো আজকে আমরা একটু প্রথমে ব, ক, দুটি ব এবং দুটি ক। নাগরী লিপিতে, দেবনাগরী লিপিতে আমরা দেখেছি এই বটা কিরকম করে আমরা লিখে থাকি, যেটা অন্তস্থ ব ইয়া ওয়া রা লা, সেই বটাকে আমরা মূলত এইভাবে লিখে থাকি। এটাকেই যদি আমরা পেটটা কেটে দিই তাহলে সেটা হয়ে যায় বর্গীয় ব, অর্থাৎ প বর্গীয় পু বর্গীয় যে ব রয়েছে প ফ ব, সেটা হচ্ছে এইটা পু বর্গীয়। এবং এর সঙ্গে এই ব লিখেই যদি আমরা এই দিকে একটা আকর্ষণ দিয়ে দিই তাহলে সেটাই হয়ে যায় ক। তাহলে দুটি ব এবং ক এর মধ্যে যথেষ্ট সাদৃশ্য রয়েছে। আমরা যদি দেখি এবং ধ, এই দুটি বর্ণের মধ্যে কিন্তু যথেষ্ট সাদৃশ্য রয়েছে। কিরকম? আমরা ঘটা লিখে থাকি এইভাবে, আমরা ঘ লিখে থাকি এইভাবে। ধটা কিভাবে লিখবো? ধটা লেখার সময় কিন্তু এইটা আমাদের মাথায় রাখতে হবে। ঘয়ে হয় পূর্ণ মাত্রা, ধয়ে হবে অর্ধমাত্রা, মুখে একটা শূন্য হবে। পাশাপাশি আরেকটি বর্ণের ক্ষেত্রে যদি আমরা দেখি ম এবং ধ, ম এবং ধ এই দুটি বর্ণের ক্ষেত্রেও কিন্তু আমরা ম লিখে থাকি কিভাবে, এই হচ্ছে ম। আবার এই ময়টি যদি মুখে আমরা এরকম শূন্য দিয়ে দিব অর্ধমাত্রা করি তাহলে সেটি হয়ে যাবে ভ। ম এবং ভ এর মধ্যে যথেষ্ট সাদৃশ্য রয়েছে। এবার দেখে নেওয়া যাক এবং ড, এবং ড এই দুটি বর্ণ। আমরা ড লিখে থাকি মূলত এইভাবে, এটা আমরা ড লিখে থাকি। এই ডয়েতেই যদি আমরা একটা এখানে শূন্য দিয়ে দিই তাহলে সেটা হয়ে যাবে ম। তাহলে দেখতে পাচ্ছ বন্ধুরা, এখানে কিন্তু যথেষ্ট সাদৃশ্য রয়েছে আকৃতিগতভাবে বর্ণগুলো। এবং অন্তস্থ য়, একটা কথা আমি বলে দিই, আমাদের বাংলা বর্ণমালায় একটা আছে অন্তস্থ জ এবং আরেকটি আছে অন্তস্থ অ। বাংলা বর্ণমালায়, সংস্কৃত বর্ণমালায় কিন্তু কেবলমাত্র একটি জকার রয়েছে, সেটি হচ্ছে অন্তস্থ অ। এটাকে আমরা বলে থাকি য়। জ যেটা রয়েছে সেটা হচ্ছে বর্গীয় জ, চ ছ জ বর্গীয় জ। কিন্তু এটা একটাই মাত্র রয়েছে বাংলা, যেটা অন্তস্থ য়, সেটাই আমরা এখানে করে থাকি। বাংলা সংস্কৃত আমরা বলে থাকি সেটা হচ্ছে ইয়া, ইয়া ও রা লা। তো সেটা হচ্ছে অন্তস্থ য়। এটা আমরা কিভাবে লিখে থাকি? আমরা থট ইয়াকারটা লিখে থাকি এইভাবে। আমরা আগেই দেখেছি যে যখন ব্যঞ্জন বর্ণ শিখছিলাম, হল বর্ণ যখন শিখছিলাম, তখন আমরা ইয়াকারটা এইভাবে লিখে থাকি। আর এরই যদি মুখে আমরা একটা শূন্য দিয়ে দিই তাহলে সেটা হয়ে যায় থ। তাহলে থ এবং ইয়া দুটোর মধ্যে কিন্তু যথেষ্ট সাদৃশ্য রয়েছে। চলো আবার দেখে নেওয়া যাক অন্য একটি বর্ণ প, হ এবং মূর্ধন্য স। প, হ এবং মূর্ধন্য স। আমরা প কিভাবে লিখে থাকি? আমরা প লিখে থাকি এইভাবে, এটা প। প লিখে যদি এর পাশে একটা এরকম আর শুরু করে দেওয়া যায়, প লিখে যদি পাশে একটা শুরু করে দেওয়া যায় তাহলে সেটা হয়ে যায় প। আবার এই প লিখে যদি পেটটা কেটে দেওয়া হয় তাহলে সেটা হয়ে যায় মূর্ধন্য স। যথেষ্ট সাদৃশ্য রয়েছে। পাশাপাশি এটা বলা যেতে পারে যে আমরা দেখেছিলাম মূর্ধন্য ন আমরা যখন লিখে থাকি, মূর্ধন্য ন দুভাবে লেখা হয় আমরা শিখেছিলাম। একটা এইভাবে এবং অপর আরেকটি যেটা লেখা হয় সেটা কিন্তু অনেকটা প এর মতো। পটা যেমন জুড়ে রয়েছে এটা একটু ফাঁকা হয়ে যায়, তাহলে সেটা হয়ে যায় কিন্তু মূর্ধন্য ন। তো অনেকটা এর মধ্যে সাদৃশ্য রয়েছে, এটি জুড়ে রয়েছে, এটির মাঝখানে ফাঁকা রয়েছে। এরকমই আরো একটি বর্ণ আছে ত এবং দন্তন্য। ত এবং দন্তন্য আমাদের লেখার সময় কিন্তু একটু সাবধানতা অবলম্বন করতে হবে। ত কিভাবে লেখা হয়? ত লেখা হয়ে থাকে এইভাবে, তয় কিন্তু মুখে কোনো শূন্য থাকে না, এটি যথেষ্ট নামানো থাকে মুখটা। দন্তন্যর মুখে কিন্তু একটা শূন্য হবে এবং সেটা এইভাবে দন্তের ন। তাহলে এই দুটো লেখার সময় কিন্তু আমাদের একটু সতর্ক থাকতে হবে যেন এর মুখে আমরা শূন্য না দিয়ে দিই, কিংবা এর মুখে আমরা শূন্য দিতে যেন ভুলে না যাই, তাহলে কিন্তু বর্ণ দুটি পাল্টে যাবে। ট, ঠ, দ এবং ধ। একটা কথা এখানে আমি জানাতে চাইবো, আমাদের বাংলা বর্ণমালায় যেমন ড এবং ঢ এর সঙ্গে সঙ্গে ডয় শূন্য র এবং ঢয় শূন্য র এই দুটি অতিরিক্ত বর্ণ রয়েছে। সংস্কৃত ক্ষেত্রে কিন্তু কেবলমাত্র ড, তাতে কোনো বিন্দু যুক্ত হয় না, অর্থাৎ ডয় বিন্দু র এবং ঢয় বিন্দু র এইগুলো কিন্তু আমাদের সংস্কৃতে নেই। সেখানে কেবলমাত্র ড এবং ঢ রয়েছে। তার উচ্চারণ এবং তার প্রয়োগ কিন্তু যদি কোনো জায়গায় দর্শনরা, বাংলা যেখানে আমরা দর্শনরা ব্যবহার করে থাকি বা ঢর্ষণরা ব্যবহার করে থাকি, সংস্কৃতির ক্ষেত্রে কিন্তু সেখানে কেবলমাত্র ড এবং ঢ এই দুটি বর্ণেরই প্রয়োগ হবে, উচ্চারণ তদ্রূপ হবে, কোনো রকম বিন্দুর প্রয়োগ হবে না। তো এখন আমরা দেখবো এই চারটি বর্ণকে বর্ণের লেখার মধ্যে সাদৃশ্য কতটা। তো আমরা ট কিরকম শিখেছিলাম? ট এইরকম, মুখে কিন্তু কোনো বিন্দু হবে না, জাস্ট টটা এইরকম হবে। এটা যদি পূর্ণ করে দেওয়া হয় তাহলে সেটা হয়ে যায় ঠ, এটা হয়ে যায় ঠ।
আবার একইভাবে এই টটাকে মাথায় রেখে যদি আমরা দটা দেখি, দটা কি হয়, মুখে শূন্যভাগে একটু নামিয়ে দিতে হয়। এই যে নামিয়ে দিতে হয়, তবে সেটা কিন্তু দ হবে। আবার যদি না নামানো হয় তাহলে সেটা হয়ে যাবে ঢ। যদি না নামাই, যদি এটাকে না বের করে দেওয়া হয় তাহলে সেটা হয়ে যাবে ঢ। তাহলে বন্ধুরা একটা জিনিস দেখো, ট, দ এবং ঢ এই তিনটি লেখার সময় আমাদের কিন্তু যথেষ্ট সাবধানতা অবলম্বন করতে হবে, বিশেষত দ এবং ঢ এর ক্ষেত্রে। যদি এটা না বার করা হয় তাহলে কিন্তু সেটা ঢ হয়ে যাবে এবং সেই শব্দের উচ্চারণ এবং অর্থ সেটা আলাদা হয়ে যেতে পারে। আমরা কিন্তু এখানে একটা লিপির বিষয় শিখলাম যে বর্ণগুলো আলাদা আলাদা কিন্তু লেখার ধরন খুব কাছাকাছি। সুতরাং আমরা যখন দেবনাগরী লিপিতে লিখবো তখন আমাদের বিশেষ সতর্কতা কোন কোন জায়গায় অবলম্বন করতে হবে সেইগুলো কিন্তু আমরা এখানে দেখলাম। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানিও। যদি তোমাদের আরো কিছু জানার বিষয় থাকে যেগুলো কিভাবে হতে পারে বা কিরকম ভাবে হয়, বা তোমাদের যদি মাথায় নতুন কোনো প্রশ্ন এসে থাকে তাহলে অবশ্যই কিন্তু সেগুলো কমেন্ট সেকশনে আমাকে জানিও। আমি অবশ্যই চেষ্টা করবো নতুন একটি ভিডিওতে সেই সমস্যাগুলো সমাধান করতে। ততক্ষণ সংস্কৃত থেকো।